ভালোবাসার সীমানা পেরিয়ে লিখেছেন প্রিয়স্মিতা তেহেজি প্রায় পর্ব সংখ্যা ৭৪ কণ্ঠে জান্নাতুল ফেরদৌস। আজকের পর্বে একটা কথা বলতে চাই। এই গল্পটায় অনেকগুলো চরিত্র, অনেক ক্যারেক্টার, কার কে হয়, কে কোথা থেকে আসলো, যারা রেগুলার শুনে আসছেন তারাও হয়তো বা গুলিয়ে ফেলেন মাঝে মাঝে। কারণ গল্পটা যেহেতু অনেক বড়, লং টাইম ধরে হচ্ছে, এখন এটা রানিং ৯০+ পর্ব পার হয়ে গেছে, কিন্তু এখন এটা রানিং আছে। তো সেই দিক থেকে বলতে গেলে অনেকেরই পেজ বাঁচতেছে, অনেকেই কমেন্টে বলতেছে আপু এ কোথা থেকে আসলো, এ কে, এ কোথায় ছিল, হ্যান ত্যান। তো আমি ভাবছি কি র্যাপিড ফায়ার খেলবো আপনাদের সাথে, এবং সেখানে আমি প্রত্যেকদিন পর্বের সাথে একটা করে প্রশ্ন আপনাদের করে যাব, আর আপনারা আমাকে সেই প্রশ্নের উত্তর দিবেন। তো এর মাধ্যমে চরিত্রগুলা ক্লিয়ার হবে, আর আমি সবগুলো প্রশ্ন একদম চরিত্র থেকেই করব, যাতে আপনাদের কাছে চরিত্রগুলা মনে রাখতে আরও সুবিধা হয় এবং ভালো লাগবে আশা করছি। আর আজকে যে প্রশ্নগুলো করব, প্রশ্নটা আর কি, সেটার উত্তর আপনারা কমেন্ট বক্সে দিবেন। আমি পরবর্তী পর্ব যখন পড়ব তখন যারা সঠিক উত্তর দিয়েছে তাদের নাম গল্পের সময় বলে দিব। এভাবেই আপনারাও বুঝতে পারবেন যে হ্যাঁ, মনে হয় ভালো লাগবে। যাই হোক, আমার ভাবনা এরকম। তো আপনাদের ভালো না লাগলে এটাও বলতে পারেন, আমি আর দিব না। তো আজকের প্রশ্নটা সাদমান শিকদারের সন্তান কয়জন এবং তাদের নাম কি কি? আবারও বলছি, সাদমান শিকদারের কয়জন সন্তান এবং তাদের নাম কি কি? গল্পে ফেরা যাক। আগুনের হালকা আলোর মতোই ছড়িয়ে শিকদার বাড়ির অন্ধকার কেচ্ছা পুরো টিটি করছে যেন একটাই, কর্তা বাড়ির ভগ্নী পালিয়েছে, তাও একটা হিন্দু ছেলের সাথে। ফলে সাদমান শিকদারের আত্মগৌরব এসে ঠেকেছে তলানিতে। সাদমান শিকদার খানিকটা চতুর হলেও আনাচে কানাচে তছনছ করে খুঁজেও কোথাও কাঙ্ক্ষিত যুগলের দেখা মেলাতে পারেনি। তবে তারা শতভাগ নিশ্চিত, তারা যেখানে যাক বাংলাদেশে আছে, আজ না হোক কাল খুঁজে ঠিকই পাবে। এর অন্যথা হয় না, ধরা তো তারা ঠিকই পড়তেই হবে। তবে এই সম্মানহানির মূল্য ঠিকই চোকাতে হবে তাদের। তা তো কেবল আল্লাহই জানে কিভাবে চোকাবে তারা। এসব কেচ্ছা কেলেঙ্কারি গোপন থাকার নয়, থাকেওনি। ছিছি পড়ে গেছে রায়পুরের চতুর্দিকে, হাটে বাজারে, গলির মোড়ে, আড্ডার বয়সে সকলেই একই আলোচনায় মক্ত, একই বিষয় রসিয়ে রসিয়ে একশো ভাব আলোচনা করছে তারা। ২ ঘন্টার দীর্ঘ আলোচনা শেষে আবারও বলছে, ছাড়ো, আমি কি বড়লোকদের বড় বড় ব্যাপার স্যাপার এসব আর বুঝি। আবার কেউ কেউ খোঁচা দিয়ে বলছে, শুধু কি তাই, শিকদার পরিবারের বড় ছেলে তো আরো বড় খেলোয়াড়, মিথ্যা বিয়ে নাটক করে দিনরাত কি আলাপ চালানো নিজের চাচাতো বোনের সাথে। আবার কেউ কেউ তাল মিলিয়ে বলছে, আরে মিয়া, শুধু কি তাই, সে যে কর্তার আরেকটা সুন্দরী মেয়ে আছে না, কি যেন নাম তার, সবসময় পাশে পাশে রাখতো, তাহলে ওইখানেও ভালোই দাও মেরেছে। ঠিকই বলেছে ভাইয়া। তবে কিনা ওই মেয়েটার তো অনেক ছোট ওই পোলার চেয়ে। হাই, কি যে বলো না ভাইয়া, মেয়ে মানুষের ছোঁয়ায় কোনো বয়স হয় না। নারী পুরুষের সম্পর্কে আগুন আর ঘিয়ের মতো, কাছাকাছি থাকলে আগুন জ্বলবেই। তাছাড়া ওই মাইয়ার বড় ভাই কি করলো দেখলা না? হেয়া তো অবশ্যই ঠিকই ভাইয়া, সোজা কর্তার পোলাটা কত খারাপ। আমগো করিম মাস্টারের মাইয়া তুইলা নিয়ে গিয়া বিয়া করছে। আরে ভাইয়া আস্তে কখন জানি কোন দিক থেকে শুনে ফেলবো, বলেই ঢং করে লোকদের কথাগুলোর মধ্যে হেসে উঠছে তাদের উক্ত কথোপকথন। যুগল ফোন স্ক্রিন দেখে মুখে তুলে তাকালো তাদের দিকে। লোকগুলো বেশ রসে রসে শিকদার বাড়ির ছেলে মেয়েদের চরিত্র বিশ্লেষণ করছে। এবার ধৈর্য ধরতে পারলো না আর সে। যুবকদের এসে সজোরে লাথি দিল একজনের মুখ বরাবর। পেছন দিকে হুমড়ি খেয়ে উল্টে পড়ল একজন। চমকে উঠে আশেপাশে ভদ্রলোক চোখ তুলে তাকাতেই দেখে অরণ্যের ফর্সা মুখখানা তীব্র কষে রক্তিম হয়ে উঠেছে। সে অকথ্য ভাষায় গালিগালিয়াজ শুরু করলো, ফকিনীর বাচ্চা, তুই আমার ভাই বোনদের চরিত্রের দিকে আঙ্গুল তুলিস, তোকে জ্যান্ত মাটি চাপা দিয়ে দিব। লোকটা এমন বেধর্মার মার খেয়ে আজকে ছিটকে ধরে পড়ল। ভয়ে তার যায় অবস্থা। জটলা পাকিয়ে গেল মুহূর্তেই জায়গাটাতে। দূর থেকে একটা মানুষের হট্টগোল দেখে দৌড়ে আসে প্রেম ও সমুদ্র। লোকজনের ভিড়ের ভেতরে প্রবেশ করতে বড় বড় হয়ে যায় চোখ তাদের।
প্রেম আর সমুদ্র একে অপরের মুখ চাওয়াচাই করে ছোট ভাইকে পেছন থেকে টানতে থাকে। কি করছিস, সেভাবে মারছিস কেন? অসহায় লোকটা মরে যাবে তো। অর্ণব ঝাড়া মেরে সরিয়ে দিল। তাদের রক্ত চোখে তাকালো তাদের দিকে। লোকগুলোর ভেতর থেকে একজন বলে উঠল, চোরের মায়ের বড় গলা, ঠিকই তো বলছে, সত্যি বলার জন্য এভাবে মারতেছে। গৌরব বলে কি আমাদের কোনো নিরাপত্তা নেই? শিকদার সাহেবরা নিজেদের বাড়িতে গুন্ডা ফেলে রেখেছে। অরণ্য আরো রেগে গেল। এসব শুনে মারতে উদ্যত হলে টানতে লাগলো প্রেম সমুদ্র। রায়পুর বড় বাজারের মানুষগুলো এতক্ষণ ফ্রিতে মুখরোচক চিত্রনাটক দেখে চলেছে। যে মানুষরা আগে শিকদারের নাম নিয়ে ভয় পেত, সেই মানুষরা আজ ভরা বাজারে শিকদারের মেয়েদের চরিত্র তুলছে নিলামে। প্রিয়স্মিতা কোলের ওপর বসিয়ে পেছন থেকে জড়িয়ে রেখেছে শুদ্ধ। খোঁচা খোঁচা গাল, থুতনি কাঁধে চেপে আদরে আলাপ করছে বইয়ের সাথে। এই কদিনের ঝামেলায় তার সোনার টুকরো বউটাকে একটু আদর করা হয়নি তার। বেগম জি? স্বামীর ওপর রাগ করে আছেন? জি না। তাহলে ওইদিকে ফিরে কথা বলছেন কেন? এদিকে ফিরে দেখুন একটু, এই অধম যে তার প্রিয় পত্নীর বিয়োগ বেদনায় সইতে পারছে না। প্রিয়স্মিতা অন্যদিকে মুখ ঘুরিয়ে বাকিয়ে বলল, বুড়ো বয়সে ঢং দেখে বাঁচি না। প্রিয়স্মিতার কথা শুনে চোখ বড় করে বিস্ময়ে তাকালো শুদ্ধ। গলা হা করে বলল, এই 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 মাতারি, কি বলো? আমি বুড়ো হইয়া গেছি? প্রিয়স্মিতা ততক্ষণে সম্মতিসূচক হ্যাঁ মাথা ঝাঁকালো, কপাল চাপলানোর অভিনয় করলো। আমার জিগায় সব দোষ আমার বাপের। সে কিভাবে আমায় এই বুড়ো লোকের গলায় ঝুলিয়ে দিল। আহা, আমি জোয়ান একটা মাইয়া, বুড়ো জামাইয়ের কাছে আমায় বাবাই দিছে বিয়া। ওই যে যৌবন জ্বালা মিটাই না রে, মরে কুকরাইয়া। গান শুনে আকস্মিক বিষম খেল শুদ্ধ। প্রিয়স্মিতার গান ছেড়ে চটজলদি পেছন থেকে তাকালো। গলা জড়িয়ে পিঠ মালিশ করতে করতে অসহায় মুখে বলল, হে মাবুদ, সত্য শুনে বুড়োর কাশি উঠে গেছে। হে মাবুদ, আমার স্বামী সত্যি হজম তৌফিক দান করুন, আমার স্বামীকে হেদায়েত দান করুন। প্রিয়স্মিতা আর কিছু বলতেও যাবে তার পূর্বেই হোয়াইট কাটানে বিছানার উপর চেপে ধরে শুদ্ধ। প্রিয়স্মিতার দুপাশে দুহাত চেপে ধরতে ভুরু নাচিয়ে বলে, ভণ্ডমি করো আমার সাথে? প্রিয়স্মিতা তৎক্ষণাৎ দুপাশে নাবোধক মাথা নাড়ল, চেহারার শিশুসুলভ ভাব ফুটিয়ে তুলে বলল, নাউজুবিল্লাহ, সারা দুনিয়ার সাথে ভণ্ডামি করলেও শ্বশুরের ছেলের সাথে কখনো করব না। তার কথা শুনে তার দিকে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে থাকলো শুদ্ধ। শুদ্ধ ভুরু কুচকালো, গায়ের নিচে হাত রেখে ভর দিয়ে বলল, তোমার মতো মিচকে শয়তান নিয়ে দুনিয়ায় খুব কমই আমি দেখেছি। আই এম অনলি ওয়ান ডক্টর সাহেব। শুদ্ধ ঠোঁট বাঁকিয়ে হাসলো, কোনো ব্যাপার না, সব শয়তানের দাওয়াই আছে এই ডক্টর আবদ্ধ চৌধুরী শুদ্ধের কাছে। কাল রাতে ভেবে করে কাজ ছিল বলে মায়াতে গিয়েছিলাম, কিন্তু এখন সুন্দরী তোমার নিস্তার নেই। এখন কেঁদে কেঁদে সাগর বানিয়ে দিল। থামবে না এই শুদ্ধ। বাক্যে সে জিভ দিয়ে ঠোঁট ভেজিয়ে নিয়ে বলল, ইউ নো দ্যাট আই মিন। ভরতে চোখে তাকিয়ে ঢোক গিলল প্রিয়স্মিতা। মজা নিতে গিয়েও এমনে ফেসে গেছে বেচারি, দুঃস্বপ্ন কল্পনা করতে পারেনি। শুদ্ধের আগলো অসগ্ন স্পর্শে প্রিয়স্মিতার শরীর কেঁপে ওঠে অনবরত। বিয়ের প্রায় 2 মাস এক হতে চলল, কিন্তু এখনো এই মানুষটার স্পর্শের সাথে শরীরকে মানিয়ে নিতে পারেনি প্রিয়স্মিতা। এই মানুষটার স্পর্শে কেমন ভূমিকম্প শুরু হয় তার দেহ জুড়ে। শুধু থরথর করে কাঁপতে থাকা লাল টুকটুকে উষ্ঠ বৃদ্ধাঙ্গুলে ছুঁয়ে হালকা স্লাইড করে ঢোক গিলে বলল, আই ওয়ান্ট টু ইট ইউর রেড লিপস। বলতে বলতে প্রিয়স্মিতা তুলতুলে ওষ্ঠের মাঝে নিজের পুরুষালী উষ্ঠ ডুবিয়ে দিল শুদ্ধ। চোখ খিচে পিঠ খামচে ধরল প্রিয়স্মিতা। কয়েক সেকেন্ড পার হতে না হতে আকস্মিকতায় ছটফটিয়ে উঠল সে। অস্থিরতার ভঙ্গিতে শুদ্ধর গভীর শরীরটা টেনে সরিয়ে দিতে চাইল নিজের ওপর থেকে। অনুভূতির তোড়ে বেসামাল শুদ্ধ আবারও কাছে টানার চেষ্টা করতে প্রিয়স্মিতা লাফিয়ে উঠে পড়ল বিছানা থেকে। কিছু বুঝে ওঠার আগেই 2 হাতে মুখ চেপে ধরে দৌড় দিল ওয়াশরুমে। শুদ্ধ নেশা কেটে গেল। সে বিছানায় শুয়ে কপাল কুঁচকে তাকিয়ে রইল ওয়াশরুমের দিকে। ওয়াশরুমের দরজা খোলা, এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে প্রিয়স্মিতা বেসিন ধরে গড়গড় করে বমি করছে। শুদ্ধ কপালে ভাঁজ ফেলে। প্রিয়স্মিতার অন্যার কোনায় মুখ মুছতে মুছতে ওয়াশরুম থেকে বেরিয়ে এলো। শুদ্ধ সন্দিহান মুখে তাকিয়ে তার দিকে ভেটকি মাছের মতো বলল, হাই স্ট্রবেরি ডক্টর। শুদ্ধ 2 পা এগিয়ে প্রিয়স্মিতার নিকট কোমর চেপে কাছে টেনে আনলো। হাতের নাড়ি চেপে ধরে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করলো, তুমি কি প্রেগনেন্ট? উক্ত প্রশ্নে চোখ বড় বড় করে ফেললো প্রিয়স্মিতা। মুখ হা করে তাকিয়ে রইল।
শুদ্ধ অস্থির গলায় শুধালো, বলো বেগম, আমি যা ভাবছি তাই কি সত্যি? ফর্সাকালে লালচে আভায় দেখা মিলল প্রিয়স্মিতার। সে চোখ নামিয়ে উপনিজ হ্যাঁ-সূচক মাথা নাড়ল। অনুভূতি শূন্য চোখে তাকিয়ে রইল শুদ্ধ, কাপা কণ্ঠে বলল, সত্যি বউ, আমি বাবা হতে চলেছি। প্রিয়স্মিতা ধীরে মাথা নিচু করে আবার ওপরে তোলে। আনন্দের বদলে শুদ্ধের মুখটা কাঁদো কাঁদো হয়ে যায়। সে হাঁটু গেড়ে প্রিয়স্মিতার মেধহীন পেটের কাছে বসে পড়ে, ঠোঁট উল্টে বলে, কি করার আগে বিনা মেঘে বজ্রপাত হয়ে মতোই হলো। তুমি কোথা থেকে উদয় হলে বাপ? এই বলেই উইকেট পড়ে যাবে এটা ভাবা যায় নাকি? এক বলে উইকেট পড়ে যাবে এটা ভাবা যায় নাকি? এটা তো আমার স্বপ্নেও ভাবতে পারিনি। প্রিয়স্মিতা টেনে ধরে বলল, এগুলো কি বলছেন আমার বাচ্চাকে? শুদ্ধ বসা থেকে উঠে হঠাৎই আনন্দে চিৎকার করে উঠল। প্রিয়স্মিতাকে উপরে তুলে ঘোরাতে ঘোরাতে বলল, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উপহার আজ তুমি আমায় দিলে বউ। তোমাকে কোথায় রাখবো আমি? প্রিয়স্মিতা মিষ্টি এসে শুদ্ধের গালে চুমু খেলো। তাদের হাসির শব্দ শুনে থেমে গেল প্রণয়। না চাইতেও চোখ আটকালো সামনে। অর্ধ উন্মুক্ত দরজার ফাঁক দিয়ে ভেতরের সব দৃশ্য পরিষ্কার দেখা যাচ্ছে। দরজার ছিদ্র হয়ে যা কলিজাটা ছিদ্র হয়ে যাচ্ছে প্রণয়ের। বেশ কিছুক্ষণ সেদিকে চেয়ে থাকতে পারলো না। ব্যথাতোর হেসে স্থান ত্যাগ করলো সে। সময় প্রবাহমান। কয়েকদিন ধরে কর্মব্যস্ততায় ডুবে থাকা প্রণয় তার বড় লক্ষ্য সামনে রেখে এগোচ্ছে। নিজের হাতে গড়া আকাশসম বিস্তৃত প্রাপের সাম্রাজ্য সে আবার নিজেকেই ডুবিয়ে দিয়েছে। চারদিকে শুধু হাহাকার। এটাকে নিজের জগৎ বানিয়েছিল প্রণয়। এটাকে মানসিক শান্তির প্রাপ্তির অন্তিম পন্থা হিসেবে গ্রহণ করেছিল। এই বহুরূপী ভালো মানুষদের বাজারে সে আর নিজেকে ভালো মানুষ হিসেবে প্রেজেন্ট করতে চায় না। এবার সবাইকে দেখাবে সে আসলে কি। আর তার কোনো ভয় নেই, পরোয়া নেই, পিছুটান নেই। এখন যা হবে সামনাসামনি হবে, এসব ভেবে কুটিল পৈশাচিক হাসি হাসলো সে। প্রণয়ের রক্তিম ওষ্ঠের কোণে সে ঘাড় কাত করে হাতে থাকা পেপার হোল্ডার ঘোরাতে ঘোরাতে বলল, এই জগতে ভালো হওয়ার চেয়ে মন্দ হওয়া বেশি সুখ। আর আমি সুখের সাগরে ভেসে যাব। প্রণয় শিকদার। রাজনৈতিক চাপচাড়া অনেক বেড়ে গেছে। এগুলোর এখন ব্যবস্থা আমাকেই করতে হবে। আবরাশিকদের প্রণয়ও এবার দেখাবে। এবার থেকে যা হবে সব হবে সামনাসামনি। এসব বলতে বলতে চোখ বুজে চেয়ারে মাথায় এলিয়ে দিল প্রণয়। বুক পড়ছে, চোখ জ্বলছে। শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ চিৎকার দিয়ে জানাচ্ছে তার অসহায়ত্ব, তাদের যন্ত্রণা। কিন্তু চাইলে কি সব পাওয়া যায়? প্রণয়ের বুকে হাত রেখে কল্পনায় এঁকে নিল প্রিয় মুখ। আজকাল থেকে কল্পনা করলে কলিজায় জ্বালাতন যেন আরো বেড়ে ওঠে। প্রণয় চোখ বন্ধ করে নিঃশ্বাস টানলো। বক্ষ পাঞ্জরে তার হাত রেখে মলিন সুরে গেয়ে উঠল, তুমি তো আমায় ছেড়ে চলে গেছো অনেক দূরে। সুখে আছো শুনলাম আমি। ভাষায় আমায় তরে কতটা যন্ত্রণার প্রতি রাতে জেগে থাকি। তোমার ওই স্মৃতি অন্তরে বাজে বাজে সাজিয়ে রাখি। গান গাইতে গাইতে অট্টহাসিতে ফেটে পড়ে প্রণয়। চোখ খুলে আহত গলায় বলে, জান জ্বালিয়ে আগুন আমার বুকে, তুমি চিরকাল যে থাইকো সুখে। প্রণয় পাগলের মতোই করতে লাগলো। তার প্রিয়তা ছোঁয়ার সাংঘাতিক ক্রেভিং হচ্ছে। চেয়ার খামচে ধরে তাতে দাঁত চেপে রইল। এই সময় খ্যাচ করে দরজায় নক হলো। জাভেদ বলল, আই উইল কাম বস। প্রণয় মাত্র এক শব্দে অনুমতি দিল, কাম। দরজা ঠেলে ভেতরে প্রবেশ করে জাভেদ সহ কয়েকজন ফরেনার স্টাফ। তাদের হেড বললেন, বস হ্যাজ সাকসেসফুল শিফট 200 কন্টেনার টু কানাডা। প্রণয় শুধু হু করলো, নো বস, নট অনলি কানাডা, ইউকে, কানাডা, মালয়েশিয়া, প্যারিস, দুবাই, চায়না, জাপান অ্যান্ড মোর দ্যান 20 কান্ট্রি where containers had successfully reached. We have not faced any legal trouble after giving your guarantee. প্রণয় চোখ বন্ধ করে হেসে উঠল। And boss, countries have paid 15,000 billion US dollar for all the containers. প্রণয় চোখ খুলে তাকালো। দূরদর্শী বাদামি চোখে কিছু খেলে গেল। লোকগুলোর দিকে তাকে সন্তুষ্ট কণ্ঠে বলল, দ্যাটস গুড ওয়ার্ক, মাই জব, কিপ ইট আপ অ্যান্ড ডিভাইড কোয়ান্টিটি পার্সেন্ট অফ দ্য প্রফিট কাম ইয়ার সেল অফস। জাভেদ ভয়ে ভয়ে বলল, এটা একটু বেশি হয়ে যাবে না? প্রণয় শীতল দৃষ্টিতে তাকালো। জাভেদ আরো পিছিয়ে গেল। আরো বেশি দিলে আরো ভালো হতো, হে হে। প্রণয় চোখ ঘুরিয়ে স্টাফদের দিকে তাকালো। ঠান্ডা গলায় আদেশ করলো, নাও গো।
প্রণয় চোখ ঘুরিয়ে স্টাফের দিকে তাকালো। ঠান্ডায় গলার আওয়াজ আদেশ করলো, নাও গো। নির্দেশ পাওয়া মাত্র সুরসুর করে বেরিয়ে গেল লোকগুলো। প্রণয়ের মুখে দেখেই বোঝা যাচ্ছিল সে কতটা তৃপ্তি পেয়েছে। এবার দেশগুলোর পেছনে আরো ভালো মতো আগুন লাগবে। 2020 সালের রিপোর্ট অনুযায়ী গোটা পৃথিবীর ডিজিপি 200 ট্রিলিয়ন US ডলার, যেখান থেকে 20 ভাগেরই 1 ভাগ অর্থাৎ 50,000 বিলিয়ন US ডলার এখন প্রণয়ের হাতে। এবার বিভিন্ন দেশের অর্থনৈতিক নিশ্চিল রূপে মুখ থুবড়ে পড়তে বাধ্য। এসব 9 থেকে 6 ভাবছিল প্রণয়, ঠিক তখনই টুংটাং মেসেজ আসার শব্দে ভাবনার সুতো ছিঁড়ে গেল তার। মেজাজ বিগড়ে গেল প্রণয়ের। ফোনটার পানে তাকাতে দেখলো স্ক্রিন জ্বলছে। বিরক্ত নিয়ে ফোন তুলতেই প্রণয় একটা আননোন নাম্বার থেকে কয়েকটা ভয়েস কল, নোট আর কয়েকটা ছবি সেন্ড হয়েছে। জাবেদ ভীত চোখে তাকিয়ে স্যারের মসৃণ টান কপালে সূক্ষ্ম সূক্ষ্ম কয়েকটা ভাঁজ পড়েছে। জাবেদ আহম্মকের মতো হা করে তাকিয়ে রইল। অ্যান্ড হ্যান্ডসাম বস কে পেয়ে ধন্য সে। প্রতিটা এক্সপ্রেশন কি চমৎকার আর নিখুঁত। মায়েরি মেয়ে হলে তো সে কবে প্রেমে পাগল হয়ে যেত বসের। ছবি ওপেন করতে ঠাস করে হাত থেকে ফোনটা সিটকে মার্বেল মেঝেতে পড়ে গেল। বিকট শব্দে কেঁপে উঠল জাবেদ। প্রণয়ের গলা কাট হয়ে গেছে যেন। এই মুহূর্তে সে গলা কাটা মুরগির মতোই ছটফটাচ্ছে। প্রণয়ের নাক দিয়ে রক্ত পড়তে শুরু হয়েছে। বসের অবস্থা দেখে গা শিউরে ওঠে জাবেদ। লাফিয়ে ওঠে প্রণয়কে চেপে ধরে আতঙ্কিত কণ্ঠে জিজ্ঞাসা করে, কি হয়েছে স্যার? আপনি প্যানিক করছেন কেন? শান্ত হন। প্রণয় শার্টের হাতায় নাক মুছে হাতের ফোনটা তুলে জাবেদের দিকে নোটগুলো প্লে করলো। ঘর কাঁপানো হাসির শব্দ কানে লাগলো প্রণয়ের। ছবি দেখে নিশ্চিত অন্তরাত্মা কেঁপে উঠেছে। মাই বয়, চলে এসো, চলে এসো। নিজের মেহবুবাকে বাঁচাতে চাইলে দ্রুত আমার কাছে চলে এসো, না হলে এই মেয়েটাকে বলে আবারও হেসে উঠল লোকটি। সঙ্গে ভয়েস নোটে লেখা হয়ে গেছে, জমে গেছে ভয়ে জাবেদ আতঙ্কিত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে নিজের বসের দিকে। আবারও আতঙ্কে গলা কাটা হয়ে গেছে যেন জাবেদেরও। অপারেশন থিয়েটারে 5 ঘন্টা নিরসন প্রচেষ্টার পরে তৃতীয় সার্জারি সফল শেষ করলো শুদ্ধ। তবে একইভাবে থাকতে থাকলে ছেলেটার ঘাড়, পিঠ সবকিছু ব্যথায় টান হবে। সার্জিক্যাল ড্রেস ছেড়ে ফ্রেশ হয়ে নিল। দুপুর করে বিকেল এখনো কিছু খাওয়া হয়নি। সে লাঞ্চ অর্ডার দিতেই এসে নিজের কেবিনে বসলো। নিশ্চিত মনে চেয়ে গা এলিয়ে দিল। 2 সেকেন্ড থেকে নিঃশ্বাস নিতেই ফোন হাতে নিতে দেখলো বেশ কিছু ছবি এসেছে এবং একটা ভয়েস নোটও, তাও অজানা নাম্বার থেকে। একটু অবাক হলো শুদ্ধ। অলস ভঙ্গিতে ছবিগুলো ক্লিক করতে হৃৎপিণ্ড লাফিয়ে উঠল। ছবিতে দেখা যাচ্ছে প্রিয়স্মিতাকে চোখ মুখ বেঁধে একটা কাঠের চেয়ারের সাথে বাঁধা। শুদ্ধ ছবিগুলো দেখি মুহূর্তে পাগল হয়ে গেল। ভয়েস নোটে শোনামাত্র শৈলের গা শিশির করে উঠল তার। রাগ উঠল বেশ। বসা থেকে উঠে হনহনিয়ে বেরিয়ে গেল কেবিন ছেড়ে। বিস্তারিত এক বিশাল কক্ষের মধ্যভাগে প্রিয়স্মিতার হাত পা চেয়ারের সাথে বেঁধে রাখা হয়েছে। ডিকে বস নিচে পায়ের ওপর পা তুলে বসা। সামনে পড়ে থাকা মেয়েটার দিকে একদৃষ্টে তাকিয়ে আছে। প্রিয়স্মিতা মুখ দিয়ে হু হু শব্দ করতেই মুড়ামুড়ি করছে। ডিকে বস বাঁকা হেসে ইশারা করলো। গার্ডদের চোখে পড়লকেই প্রিয়স্মিতার মুখের কালো টেপ দিয়ে দিল। সাথে সাথেই মুখ হা করে নিঃশ্বাস ফেলল প্রিয়স্মিতা। অতিরিক্ত অস্বস্তিতে গা গুলিয়ে বমি এলো তার। তবে তার ভেতরের শক্তি কমে যায়নি। বাঁধন মুক্ত হতে চেঁচিয়ে উঠল। চোখ শক্ত করে হুঙ্কার ছেড়ে বলল, তুমি আমার শাওয়ার মাফিয়া বস, শালা চামচিকি ছোট লোকের বাচ্চা, আমাকে ধরেছিস? সাহস থাকলে হাত পা খুলে মার। হ্যাঁ, এখন একদম চার করে দিব বিয়াদব। গালি শুনে উপস্থিত বাঙালি গার্ডগুলো চোখ বড় হয়ে গেল আতঙ্কে। ডিকে বসে নিচে বুঝতে পারলো না। ভুরু কোচকে সামনে তাকাতে জিজ্ঞাসা করলো, হোয়াট ডিড দ্য গার্ল সে? গার্ডরা ভয়েস সিটিয়ে গেছে। প্রিয়স্মিতা আবারও বলল, ওই শালা আবুলের নাতি, আমার হাত পা খুলে দে, এরপর অর্থ আমি বোঝাবো। গার্ডটা ভয়ে ভয়ে বলল, বস দ্য গার্ল সে ইটস মিন টু ইউনিট হার হ্যান্ডস অ্যান্ড ফিট। ডিকে বস ভুরু তুলে হেসে বলল, ও রিয়েলি? ওকে, ফ্রি হার।
ওদের কথোপকথনের মাঝে আরেকটা সাদা চামড়ার গার্ড হাজির হলো। ডিকে বস ভুরু কুচকে তাকালো। গার্ডটি চোখ নামিয়ে মাথা নত করে বলল, বস, এএসআর ইজ কামিং। প্রিয়স্মিতা চমকে ওঠে। সে আরেকবার এএসআর নাম শুনতেই, কিন্তু এত বিখ্যাত আসামি এখানে আসবে কেন? এটার মানে কি চিজকে মাস্তানগুলোর সাথে এএসআর এর কোনো লিঙ্ক আছে? প্রিয়স্মিতার চিন্তা শেষ হওয়ার আগেই এলো চমকপ্রদ এক কণ্ঠস্বর। প্রণয়ের মুখভয়ে ভয়াবহ নিষ্ঠুরতা। সে পেছন থেকে তেড়ে এসে চেপে ধরল ডিকে বসের কলার। বজ্র কণ্ঠে হুঙ্কার দিল, বলল, হোয়ার ইজ মাই লাভ? ডিকে বস নিশ্চুপ থেকে ঠোঁট বাঁকিয়ে হাসলো। প্রণয় ফের চেঁচিয়ে বলল, সে বাস্টার্ড, হোয়ার ইজ মাই লাভ? বাই আল্লাহ, ইফ ইউ ডোন্ট টার্ন ইউর মাই লাভ, আই উইল ফিনিশ ইউ হেয়ার। এবার কিছু না বলে চুপ থাকলো ডিকে বস। প্রণয়ের ছটফুটানি দেখে মনের ভেতরে কেমন পৈশাচিক সুখের জোয়ার নামছে তার। প্রণয়ের উদ্ভট চিত্ত আরো বেশি শান্তি দিচ্ছে তাকে। প্রণয় ফের ঘর কাঁপিয়ে চিৎকার চলল। এক লাথিতে ফেলে দিল ডিকে বসের চেয়ার। অতিরিক্ত ক্রোধ কন্ট্রোল করতে না পারে প্রণয়। রেগে গেল যেন মানুষ থেকে জানোয়ার হয়ে যায়। এবারও তীব্র তার অতিক্রম করলো না সে। হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেল। লাথি দিয়ে বসলো পেট বরাবর ডিকে বসের। তেরে গিয়ে থাবা মেরে চেপে ধরে তার কলার। পায়ের রক্ত তত্তর করে মাথায় উঠছে প্রণয়ের। ঘাড়ের রক ফুলে কলা গাছ। প্রিয়স্মিতার গায়ের পশম দাঁড়িয়ে যাওয়ার উপক্রম। তার পূর্ব মাঝে সাদা পর্দা টেনে সরিয়ে দিল কেউ। সাথে সাথেই চোখের নিমিষে চিত্র পরিবর্তন হয়ে গেল। সে তড়িঘড়ি ঘরটায় ঘটে গেল কিছুক্ষণ বোঝে ওঠে নাকি প্রণয়। পর্দা সরাতে হৃৎপিণ্ড থেমে গেছে প্রণয়ের। অশ্রুতে ঝাপসা চোখ দুটো ব্যর্থ। প্রিয়স্মিতার শুকনো মুখের পানে তাকে প্রণয় খানিক দুর্বলতার সুযোগে রূপ ব্যবহার করলো ডিকে বস। লাথি মেরে ফেললো প্রণয়কে। নিজের অবস্থানে রেখে গান চেপে ধরেছে প্রণয়ের বুকে। আশ্চর্য হলো না প্রণয়। এই লোকটার দ্রুততা সম্পর্কে সম্পূর্ণ অবগত সে। ডিকে বস প্রণয়ের বুকের ওপর পা চেপে ধরলো। এতক্ষণে শান্ত চেহারার পৈশাচিক হিংস্রতার আড়ালে ঢাকা পড়ে গেল। সে জুতা দ্বারা প্রণয়ের বুক বরাবর চাপ প্রয়োগ করে। আমার বিলাই আমাকেই বলে ম্যাও। তোকে আমি অন্ধকার দুনিয়ার অলিগলি চেনাইলাম, আর এই অন্ধকার দুনিয়ায় সম্রাট বানালাম আমি, আর তুই কিনা আমার খেয়ে আমার ওপরেই পাত ফুটো করলি কিভাবে? হিংস্রতায় জিভ দিয়ে ভর করে রুড়ো কণ্ঠে হয়ে এলো প্রণয়ের। ডিকে বসের সাথে পাঙ্গা দিয়ে আন্ডারওয়ার্ল্ডের কেউই জিততে পারেনি, তুইও পারবি না এর হাত থেকে নিস্তার পেতে। পান থেকে সুরক্ষা নিতে অন্ধকারের আশপাশে জড়িয়েছে প্রণয়। ডিকে বস ফের বলল, এই মেয়েটা আমার থেকে আমার সন্তানকে কেড়ে নিয়েছে, আমার পোষা বাঘ কেড়ে নিয়েছে। ওকে কি করব তুই বল? তুই হাল ছেড়ে দিতি? তোর সন্তান যদি কেউ তোকে খুন করতো, বল তুই ছেড়ে দিতি? ডিকে বসে চোখের ইশারায় দুটো গার্ড এসে প্রিয়স্মিতার মাথায় রিভলভার তাক করিয়ে রইল। ভয়ে আটকে উঠল প্রণয়। উদ্ভটে ন্যায় ঝেড়ে ফেলে মিনতি করলো, প্লিজ ওর কোনো ক্ষতি করবেন না। আমি সবসময় আপনার সব কথা শুনেছি, এবারও শুনবো। ডিকে বস ঠোঁট বাঁকিয়ে হাসলো। পুনরায় গার্ডদের ইশারা করতে আরো দুটো বিশাল আকৃতির গার্ড এসে প্রণয়ের দুই বাহু চেপে ধরে বলল। প্রিয়স্মিতা কেবল চোখ বড় বড় করে তাকিয়ে প্রণয়ের দিকে কিছুই বলল না। আর কি বা কিছু বলতে পারতো সে এখন এই মুহূর্তে? শিকদার বাড়ির বড় ছেলের এত বড় ক্রিমিনাল, এটা তো সে কোনোদিন দুঃস্বপ্নেও ভাবেনি। এই ছেলেটার সাথে যদিও তার বোকাশোখা কোনোভাবে জড়িয়ে নেই, এই ছেলেটার সাথে যদি তার বোকাশোখা বোনটা কোনোভাবে জড়িয়ে যায়, তখন কি হবে? প্রিয়স্মিতা আর কিছু ভাবতে পারল না। পরে আর্তনাদ করে উঠল, প্লিজ বস, আপনি যা জেনেছেন সব সঠিক নয়। সঠিক বেঠিক অত কিছু আমার জানার দরকার নেই। আমি শুধু সেই মেয়েটাই যে আমার ছেলেকে 9 বছর আগে খুন করেছিল। প্রণয়ের চোখে চারপাশটা অন্ধকার। এই পরিস্থিতি সে কোনো দিনও পড়তে চায়নি। ডিকে বস ঘাড় ঘুরিয়ে চাইল প্রিয়স্মিতার প্রাণে। কালো বন্দুকের নল প্রিয়স্মিতার গলা বরাবর চেপে ধরে বলল, এটা তোমার উইক পয়েন্ট, তাই না মাই সন? এটা কি আমার চোখের সামনে থাকা সত্ত্বেও আড়াল করেছ? তুমি তো পানিশমেন্ট ডিজার্ভ করো। প্রণয় ধস্তি করতে করতে গর্জন করে উঠল, দূরে সরুন ওর থেকে, ওকে আপনি কিছু করতে পারবে না। তা বলে তো হয় না মাইসন, তোমাকে তো পানিশমেন্ট পেতেই হবে। বাট এটা তো আপনি রং নাম্বারে ডায়াল করলেন মিস্টার ডিকে। আপনার কাছ থেকে আসলে আমি এমন মূর্খতা আশা করিনি। পেছন থেকে ভেসে এলো গমগমি আওয়াজের কণ্ঠস্বর। তিনি ভুরু কুচকে চাইল। শুদ্ধ পকেটে হাত ঢুকিয়ে দেওয়ালে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। ডিকে বসে চোখ ছোট করে গেল। মানে? শুদ্ধ বাঁকা হাসলো, হেলে দুলে প্রণয়ের পাশে দাঁড়ালো, রহস্যময় কণ্ঠে বলল, মানে এটাই আপনি রং নাম্বারে ডায়াল করেছেন? ওটা ছেড়ে দিন, ওটা আমার বউ।
আপনার শিকার নাও। বোকা বানানোর চেষ্টা করছো আমায়, কিন্তু এসব বলে লাভ নেই মাই বয়। তোমার ব্যাপারে সব জানি আমি, যদিও তোমার গদ্দারি লেভেল কম। শুদ্ধ ঠোঁট কামড়ে হাসলো প্রিয়স্মিতা বিস্ময়ে হতবাক হয়ে তাকিয়ে শুদ্ধের দিকে। শুদ্ধ ঠোঁটে বক্র হাসি ফুটিয়ে বলল, ওইটা আমার বউ মেহেরিমা শিকদার প্রিয়স্মিতা, নট আ তনয়া শিকদার প্রিয়তা। শুদ্ধের কণ্ঠ নিঃসৃত শব্দে চক্ষু চরক গাছ প্রিয়স্মিতার শরীরের পশম দাঁড়িয়ে গেছে। প্রণয় কপাল কুঁচকে তাকালো শুদ্ধের দিকে। শুদ্ধ প্রণয়ের পিঠ চাপড়ে বলল, তুই কিভাবে ভাবলি তোর ভাগে আমি খেয়ে নিব? আমি আমার ভাগেরটাই খাই। ডিকে বস প্রিয়স্মিতার কপালে আরো জোরে বন্দুক চেপে ধরলো। নো চালাকি। শুদ্ধ হাই তুলে বলল, এই গোবর ভরা ব্রেন নিয়ে এই হালা কিভাবে বস হলো বলতো ভাই? বলেই জবরের আসে প্রণয়ের মুখের দিকে তাকালো। শুদ্ধ পকেট থেকে রিভলভার বের করতে শুট করে দিল ডিকে বসের হাতে। পরপর প্রণয়কে ধরে রাখা গার্ড দুটোর কপাল বরাবর ঠাস ঠাস করে গুলি চালিয়ে দিল। আচমকা এমন কাণ্ডে হতবাক সকলে। গার্ডগুলো আক্রমণ করতে নিতে চোখে নিমেষে সবগুলো গুলি তেজ হাজরা হয়ে গেল। তা করলো প্রণয়। কয়েক মুহূর্ত একা একা হয়ে গেল যেন ডিকে বস। সে বোকা নয়, সে জানে এখন পরিস্থিতি তার হাতে নেই, এখান থেকে বের হতে হবে। তাই জাস্ট কয়েক মুহূর্ত সময় লাগবে আসল শিকার খুঁজে বের করতে। ডিকে বস সুযোগ বুঝে প্রিয়স্মিতাকে বেঁধে রাখা চেয়ার উল্টে দিল। ব্যথায় আর্তনাদ করে ওঠে প্রিয়স্মিতা। হাতের হাড়ে ভয়ানক ব্যথা পেল। চমকে উঠল প্রণয় ও শুদ্ধ। উদ্ভটে ন্যায় ছুটে আসলো প্রিয়স্মিতার নিকট। সুযোগ বুঝে স্থান ত্যাগ করলো ডিকে। শুদ্ধ প্রিয়স্মিতাকে টেনে তুলে মুখে মেশালো। গালে মুখে হাত বোলাতে বলে আতঙ্কিত কণ্ঠে বলল, বিবিজান তুমি ব্যথা পাওনি তো? প্রিয়স্মিতা দুপাশে মাথা নাড়ালো। শুদ্ধ ঝটপট খুলে দিল প্রিয়স্মিতার হাতের বাঁধন। প্রণয় শুদ্ধের চোখে চোখ রাখিয়ে দুজনের দিকে। শুদ্ধ আর কৌতূহলী চাহনি দেখে হালকা হাসলো। কাঁধে হাত রেখে বলল, যা শুনেছিস তাই সত্যি, ও তোর প্রিয়তা নয়। প্রণয়ের পায়ের নিচে জমিন সরে গেল। বিস্ময়ের চোখে তাকিয়ে প্রিয়স্মিতার দিকে। হাত পা নাক মুখ চোখ সব তো একই, পার্থক্য কোথায়? 1%ও নেই। এসব একদম হুবহু। প্রণয় শান্ত চোখে প্রিয়স্মিতার গভীর চোখে তাকিয়ে। বিয়ের পর আর একবারও চেয়ে দেখা হয়নি ওই মায়া মেশানো চোখ দুটো। কিন্তু এবার খানিক আশ্চর্য হলো প্রণয়। চোখ দুটো নীল ঠিকই, কিন্তু চিরচাহিত মায়া তো নেই। এই চোখের ভাষা কেমন অস্পষ্ট, বুঝতে পারছে না প্রণয়। এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করিস না একটু। প্রিয়তা মধুপুর গ্রামে আছে, তাড়াতাড়ি যা। ডিকের ওইখানে পৌঁছাতে বেশি সময় লাগবে না। প্রণয় অস্থির হলো, আর কারো দিকে তাকালো না। দুপা পিছিয়ে হাঁটাতে লাগলো পাগলের মতো। শুদ্ধ প্রিয়স্মিতাকে বুকে জড়িয়ে ধরে বলল, আমার বউটা কি খুব ব্যথা পেয়েছে? প্রিয়স্মিতা হালকা এসে বুকে মুখ গুজে দিল। গ্রামের কালো পিচ ঢালা রাস্তায় 210 কিলোমিটার প্রতি ঘন্টার বেগে জোরে কালো ব্ল্যাক টরেটো উদ্ঘট্ট দিশেহারা হয়ে ছোটাচ্ছে প্রণয়। চোখ তার ঝাপসা। গাড়ির ভেতরে গোমোটো আবহাওয়া কমছে। এসির পর আরো বাড়িয়ে দিচ্ছে। টেনে টুনে শার্টের বোতাম লুজ করলো। হা করে বুক ফুলিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল সে। 1 ঘন্টার রাস্তা মাত্র 25 মিনিটে কিভাবে পাড়ি দিয়েছে সে বলতে পারে না। গুগল ম্যাপে নির্ধারিত গন্তব্যে চিহ্নিত করতেই সজোরে ব্রেক কষল প্রণয়। উত্তেজনায় হাত কাঁপছে, হৃৎপিণ্ড লাড্ডুভণ্ডু হয়ে যাচ্ছে তার। চাঁদনি রাত, আকাশে সহস্রাধিক তারার ভিড়ে শুভ্র রাঙা চাঁদটা সর্বপ্রথম চোখে লাগে। তারার দুই পাশে বিস্তৃত সবুজ ধান জমি। প্রণয় ব্যাকুল চোখে তাকিয়ে সামনে। ধান ক্ষেতের মাঝ বরাবর ছোট্ট একটা কুঁড়ে ঘর। আলো জ্বলছে টিম টিম। আশেপাশে এমন কোনো কুঁড়ে ঘরের অস্তিত্ব দেখতে পেল না। প্রেয়সী তেষ্টায় কণ্ঠনালী শুকনো মরুভূমিতে রূপান্তর হয়েছে ছেলেটার। লম্বা লম্বা শ্বাস টানলো জিভ দ্বারা। ঠোঁট ভিজে নিয়ে কাদামুক্ত মাটির আহিলে পা রাখতে উত্তেজনায় বুঝি হৃৎপিণ্ড খুলিয়ে বেরিয়ে আসবে তার। হারিকেনের মৃদু আলোয় বিজনেস স্ট্র্যাটেজিস এক মোটা বইয়ের পাতায় চোখ বোলাচ্ছে প্রিয়তা। একটু পর পরে আগ্রহ হারিয়ে বড় বড় হাই তুলছে। এই পড়ায় মনোযোগ লাগছে না একটু, তবুও প্রাণপণ চেষ্টা করছে আগ্রহ ধরে রাখতে। সামনের সেমিস্টারে টেস্ট ফেল করলে এক্সাম ফ্রি সম্পূর্ণ। প্রণয় ভাইয়ের 10 লক্ষ টাকার ইয়াক্কা বুলবুল হয়ে যাবে। খোলা জানালার পর্দা গলিয়ে ফুরফুর করে বাতাস ঢুকছে রুমের ভেতরে। চোখ বন্ধ করতেই সেই মৌসুমী বাতাস গায়ে মেখে নিল প্রিয়তা। চিত্ত চঞ্চলতায় কেমন শিথিল হয়ে বসেছে সে। হঠাৎই ঠাস করে কাঠের দরজা খোলার শব্দে মৃদু মনোযোগহীন হলো প্রিয়তা। সেই মুহূর্তে ঘর সম্পূর্ণ একা। দৃষ্টি সৃষ্টি রুহি স্নেহা জানানো ওরা কেউ নেই। সকলে বাইরে গেছে কোনো না কোনো কাজে, ফিরতে খানিক দেরি হবে।
এ সময় কে আসতে পারে ভেবে খানিকটা গুটিয়ে গেল প্রিয়তা। সঙ্গে সঙ্গেই পিছনে কাতর কণ্ঠে সেই বহুল কাঙ্ক্ষিত সম্বোধনটি ভেসে এলো তার কানে, জান। ডাক্তার বোধহয় কলিজায় ছুরি চালিয়েছে প্রিয়তার। অজানা অনুভূতির ঢেউ খেলে গেছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে। তীরের ফলা নেয় বুক চিরে প্রিয়তার প্রিয় পুরুষের নেশা জড়ানো কণ্ঠটা বুকে যেতেই ছ্যাদ করে উঠল হৃদয়টা। তার থেকে বহু দূরত্বেই দাঁড়িয়ে রয়েছে প্রণয়, চুলগুলো উস্কো খুস্কো, চোখ দুটো তার ভীষণ লাল। প্রিয়তা অবাক চোখে হতেও সময় নিল না। তার পূর্বে সমস্ত দূরত্ব ঘুচিয়ে নিজ সত্ত্বে মিশিয়ে আশ্রয় দিল প্রিয়তাকে তার প্রিয় নীড়ে। শরীরের সবটুকু শক্তি দিয়ে আঁকড়ে ধরল প্রণয়। রুড়ো শরীরের ভাঁজে অনুভব করলো তুলতুলে এক অস্তিত্ব। এই যে সেই শান্তি, সেই সন্তুষ্টি, সেই কোমলতা, এই সেই ভালোবাসা যাকে পেতে শরীরে সকল রক্তে ঝরিয়ে দিতে রাজি এই প্রণয়। প্রিয়তা কিছু বুঝলো কিংবা বুঝলো না, বোঝা যায় না। আদরে বিড়াল ছানা নেয় ঘাপটি মেরে পড়ে রইল প্রণয়ের বুকে। বুকে জড়িয়ে ধরে কাপা কণ্ঠে ধমক দিল প্রণয়। প্রিয়তার দেহ মৃদু চাপ প্রয়োগ করে বলল, তোতা পাখি, তুই কিভাবে আমাকে মারার জন্য একলা ফেলে এলি? খুব বড় হয়ে গেছিস না? খুব বার বেড়েছে তোর, তাই না? তুই জানিস না তোকে ছাড়া তোর প্রণয় ভাই একটু থাকতে পারে না? জানিস না তুই তোর দূরত্ব মৃত্যু হয় তোর প্রণয় ভাইয়ের? প্রিয়তার এসব হৃদয়ে নিংড়ানো কথা শুনে একটু গলে গেল না, বরং দু হাত বুকের ওপর রেখে অল্প জোরেই ধাক্কা দিয়ে বলল, খারাপ লোক, ছাড়ুন আমায়। আপনি তো এর থেকেও বেশি কষ্ট ডিজার্ভ করেন। কোন ইঁদুরের ছাও আপনাকে আমার ঠিকানা দিয়েছে? এক্ষুনি চলে যান আপনি। হাঁসের বাচ্চা, একদম প্যাক প্যাক করিস না। অনেক জ্বালিয়েছিস। বাঁচতে চাইলে এখন একটু শান্তি দে। তোকে বুকে নিলে এত আরাম লাগে কেন জান? পৃথিবীতে আরো একটা দুটো তুই থাকলে কি এমন ক্ষতি হতো বলতো? প্রিয়তা মুখ বাঁকিয়ে ভাব নিয়ে বলল, কারণ তনয়া শিকদার প্রিয়তা কোনো রিপ্লেসমেন্ট নেই। ভিক্ষুক আপনি, শান্তি ভিক্ষা চাইতে আসছেন আমার কাছে? আমার দুয়ারে কোনো শান্তির ভিক্ষা হবে না। ঠোঁট কামড়ে হাসলো প্রণয়। প্রিয়তার গালে মুখ ডুবিয়ে দিয়ে হুস্কি কণ্ঠে টেনে বলল, তাহলে দুর্বলতা ধরে ফেলেছিস? তুই এত চালাক কবে হলি রে জান? তুই তো আমার বোকাশোকা একটা মুরগির বাচ্চা ছিলি। আপনিই বানিয়েছেন। হুম। প্রণয় শিকদারের দুর্বলতা আইডেন্টিফাই করতে পেরেছিস বলে দুর্বল থেকে আঘাত করে চলে এসেছিলি। এবারও এই ভিক্ষুকের জন্য মায়া হলো না তোর? প্রিয়তা এবার আরো চটে গেল। প্রণয়ের বুকে কিল ঘুষি মারতে মারতে বলল, এই ছাড়ুন আমায়, একদম ছুবেন না। আপনি বহুত খারাপ মানুষ। ওইখানে থাকলে আপনি আমায় এভাবে ছেড়ে দিতেন? আপনার বন্ধুর সঙ্গে বিয়ে দিয়ে হালি হালি বাচ্চা পয়দা করিয়ে দিতে ক্ষান্ত হতেন। এসব এখন বাদ দিয়ে এসেছেন পীড়িত দেখাতে? প্রণয় ছাড়লো না, বুকে আরো গভীরভাবে টেনে নিল প্রিয়তাকে। মাথার চুলে ঠোঁট চেপে ধরে বলল, এসব কেন করি? আমার জ্বালা যদি তুই একটু বুঝতে পারতিস। প্রিয়তা মুখ তেতো করে নিল, নাক কুঁচকে বলল, না থাক থাক, হয়েছে, যথেষ্ট বুঝেছি, ক্ষমা করুন আমায়। প্রণয় আর কিছু বলল না। আচ্ছা আমার অভিমানী কন্যা, তোর অভিমান ভাঙাবো পরে, এখন চল আমার সঙ্গে। প্রিয়তা ভুরু কুচকালো, এক চুলও না নড়ে ঠায় দাঁড়িয়ে থেকে প্রশ্ন করলো, কোথায়? প্রণয় তস্ত হয়ে জবাব দিল, জানি না, কিন্তু এখানে আর এক মুহূর্ত নয়। প্রিয়তা চোখ শুরু করলো, কি খিচুড়ি পাকাচ্ছেন বলুন তো? গোয়েন্দাগিরি পরে করবি, এখন চল এখান থেকে। প্রিয়তা হাই তোলো, আপনার ইচ্ছা আপনি যান, আমি কোথাও যাচ্ছি না। মেয়েটা দিন দিন জেদি হচ্ছে বেশ। প্রণয় চাপা দীর্ঘশ্বাস ত্যাগ করলো। প্রিয়তার দু হাত মুঠোয় পড়ে নিয়ে চুমু খেলো, নরম গলায় বলল, জেদ করিস না ময়না পাখি, এখানে আর কিছুক্ষণ থাকলে তোমার অনেক বড় বিপদ হবে। প্রিয়তার কপাল কুঁচকে সন্ধিহান কণ্ঠে বলল, কি বিপদ? প্রণয় তীব্রতা প্রতিবাদ করলো, প্রশ্ন এড়িয়ে গিয়ে বলল, এটা এখন তোমাকে বলতে পারবো না, শুধু এতটুকু জান, আমার প্রাণ পাখি, এখন এখানে থাকাটা অনেক বিপদের, এখান থেকে চলো। বিপদ আসতে চলেছে এখানে। প্রিয়তার কপালে ছোট ছোট কয়েকটা দৃঢ় ভাঁজ তৈরি হলো এই মুহূর্তে। তার মন বলছে আর কিছু হচ্ছে না, হবেও না। প্রিয়তা ভাবতে ভাবতে ব্রেনের বাতি জ্বলে উঠল। সামনে পুরুষটার অস্থিরতা দেখে মনে মনে শয়তানি হাসি এসে বলল, বারবার ঘুঘু তুমি খেয়ে যাও ধান, এইবার ঘুঘু তোমার বধিব পরাণ। কি হলো চল শোনা? প্রিয়তা ঠোঁট বাঁকিয়ে হেসে বলল, যাবো, কিন্তু আই হ্যাভ ওয়ান কন্ডিশন। প্রণয় তপ্ত নিঃশ্বাস ফেললো, ওকে আমি সব শুনবো, কিন্তু এখানে নয়, এখান থেকে চল। এখানেই। প্রিয়তা নাসরবান্ধা জেদ ধরে বলল। প্রণয় হার মেনে নিয়ে তারা দিয়ে বলল, আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বল। অনুমতি পেয়ে সুপ্ত বাসনা পেশ করলো প্রিয়তা। লাজুক হেসে বলল, বিয়ে করুন আমায়, আজ এক্ষুনি এইখানেই। শর্ত শুনে বিষমে চোখ বড় করে ফেলেছে প্রণয়।
প্রিয়তা প্রণয়ের বাহু জড়িয়ে ধরে মায়াভরা চোখে তাকালো প্রণয়ের দিকে। আদরে গলায় বায়না ধরে বলল, আমাকে শুধু আমি শুধু আপনাকেই চাই প্রণয় ভাই, আপনার ভালোবাসা চাই, আপনার বউ হতে চাই, বিয়ে করুন আমায়। প্রণয় ঠোঁট কামড়ে নিজের অনুভূতি সংযত করলো। প্রিয়তার কোমল গালে হাত রেখে বলল, এই যে আমায় ছুঁয়ে ছুঁয়ে আছিস, আমি কি জানিস কি ধ্বংস? আপনার স্পর্শ করা প্রতিটা জিনিসই ধ্বংস হয়ে যায়। বহু বলা বাহুল্য, আমি ধ্বংস করেই দিই, কিন্তু তুই তো আমার আদরের ছোট্ট পুতুল, যাকে আমি নিজের হাতে তৈরি করেছি, যাকে এত ভালোবেসে বুকে আগলে রেখেছি, তাকে ধ্বংস করার সামর্থ্য যে আমার নেই। আমাকে আপন করলে তোর জীবন ধ্বংস হয়ে যাবে প্রাণ। প্রিয়তার চোখে অশ্রু টলমল করে ওঠে, তবুও হাতের বাঁধন শক্ত দৃঢ় করে বলে, কবুল। আপনার নামের সাথে আমার নামের সাথে নাম জড়ালে সারা জীবন হাহাকার ব্যথিত কিছুই যে মিলবে না, কবুল। আমার গভীর স্পর্শে ঝলসে যাবে তোর ফুলের অঙ্গ, কবুল। আমার পারস্পরিক মিলনে মৃত্যু ব্যথিত সুখ আসবে না তোর, কবুল। একবার রেগে গেল প্রণয়। প্রিয়তার বহু ধরে ঝাঁকিয়ে চিৎকার দিয়ে উঠল, কি দেখছিস তুই আমার মাঝে? হ্যাঁ বল, তুই জানিস আমি কে? তুই জানিস কি আমার পরিচয়? জানলে ঘৃণায় থুতু ফেলতে চাইবি না তুই? তখন তোর কাছে মনে হবে পৃথিবীর শ্রেষ্ঠ নিকৃষ্ট মানুষটা তোর সামনে দাঁড়িয়ে আছে। জানতে চায় না। প্রণয় দাঁতে দাঁত চেপে নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করলো। হাতের কবজি চেপে কঠোর কণ্ঠে বলল, পাগলামি করিস না, চল এখান থেকে, যাব না। প্রিয়তা জেদ ধরে বসে রইল। উফ, বুঝবার চেষ্টা কর পাখি, এখানে থাকা তোর জন্য সেফ না। তাহলে বলুন, বিয়ে করবেন? না। প্রিয়তা বিরক্তে নাক মুখ কুচকে হাই তুলে বলল, তাহলে যান তুমি। শুধু শুধু আজাইরা পেঁচাল করবে না, ঘুম পাচ্ছে অবশ্য। যাওয়ার আগে ওই রুম থেকে একটা খেতা বালিশ এনে দিয়ে বিদেয় হন, যান। প্রিয়তা প্রত্যুত্তরে আবার কিছু বলতে গিয়েও থেমে গেল। খোলা জানলা দিয়ে চোখ পড়তে দেখলো অন্ধকারে কেউ জমির আল দিয়ে হেঁটে আসছে। এবার একটা সাংঘাতিক কুবুদ্ধি মাথায় চারা দিয়ে উঠলো প্রিয়তার। শয়তানি এসে তাকালো প্রণয়ের দিকে। ওর হাসি দেখে ভুরু কুচকালো প্রণয়। প্রিয়তা আচমকায় তার গলা জড়িয়ে ধরে টুপটাপ কয়েকটা চুমু দিল। শার্টের বোতাম খুলতে খুলতে মধ্যামিকা আঙ্গুলের গান ধরলো, আশিক বানায়া আশিক বানায়া আশিক বানায়া আপনি। ওর কথার আর অবস্থা দেখে সন্ধিহান কণ্ঠে চাইল প্রণয়, কি চাই? আপনার দেহ। প্রিয়তার কণ্ঠে ঘোর লেগে আসলো, মাদকতার আভাস পেল প্রণয়। প্রিয়তা উল্টোপাল্টা জায়গায় স্পর্শ করতে দেখি হুট করে হাত চেপে ধরল প্রণয়। কণ্ঠে সংযমী করে বলল, তোমাকে ব্যাড টাচ করছিস? প্রিয়তা উন্মুক্ত বুকে নাক ঘষতে ঘষতে বলল, করছি তো। আপনি আসলেই আস্ত এক প্যাকেট ডার্ক চকলেট প্রণয় ভাই, আপনাকে দেখলেই শুধু কামড়ে খেয়ে ফেলতে মন চায়। ডোন্ট মাইন্ড আপনাকে একটু টেস্ট করি বলেই বুকে হালকা বাইট করলো প্রিয়তা। এমন অদ্ভুত ব্যবহারে হতভম্ব বনে গেল প্রণয়। প্রিয়তা নিজের গলার ওড়না খুলে ছুঁড়ে মারলো জানালার দিকে। প্রণয় ঢোক গিলে বলল, কি করছিস এগুলো? প্রিয়তা জবাব দিল না। বাঁকা এসে প্রণয়কে ধাক্কা দিয়ে ফেলে দিল বিছানায়। খোপার ক্লিপটা খুলে ছুঁড়ে মারলো। উন্মুক্ত চুলগুলো এলোমেলো হয়ে ঝাপটে পড়লো প্রণয়ের ওপর। প্রণয় হতবাক গলায় শুধালো, কি করছিস এসব? প্রিয়তা এবার আরো জবাব দিল না, বরং হালকা উঁচু করলো গলা, আহা প্রণয় ভাই, আস্তে করুন, লাগছে। প্রণয় বিষমে চোখ বড় করে ফেললো। প্রিয়তা ফের বলল, আস্তে আস্তে কামড় দিন, ব্যথা পাইতো। বলতে বলতে নিজে প্রণয়ের গলায় জোর করে কামড় দিল। প্রণয় ওর মাথায় বাড়ি মেরে বলল, এই তোকে কোথায় কামড় দিলাম? প্রিয়তা দুজনের ওপর হালকা চাদরটা টেনে দিল। ফাক প্রণয় ভাই। এবার কাশি উঠে গেল প্রণয়ের। সঙ্গে সঙ্গে দরজার সামনে চিৎকার দিয়ে উঠল কেউ, ওরে নুরুল চাচা, হায়রান চাচা, মুখলেস চাচা, ফারজানা চাচি, দেখা যান আমাদের গ্রামে কি নষ্টামি চলতেছে। লোকটার চিৎকার শুনে ধরফড়িয়ে শোয়া থেকে উঠে বসলো প্রণয়। ভয়ার্ত চোখে তাকালো লোকটার দিকে। ফিনফিনিয়ে হ্যাংলা গরনের সাদা পাঞ্জাবি আর লুঙ্গি পরে একটা লোক। তাকে চিৎকার করতে দেখে মুহূর্তে হুড়মুড়িয়ে আশেপাশের ঘর থেকে 20 থেকে 25 জন মানুষ দৌড়ে এলো সেই কুড়ে ঘরের সামনে। প্রিয়তা চোখে মুখে অসহায়ত্ব ফুটিয়ে তুলে শরীর ঢাকার অভিনয় করছে। মানুষ জড়ো হচ্ছে দেখে চিন্তিত হলো প্রণয়। লোকগুলো ঘরের বাইরে দাঁড়িয়ে চোখ বড় বড় করে তাকিয়ে আছে তাদের দুজনের দিকে। ছ্যা ছ্যা ছ্যা,
এইভাবে রাত বিরেতে আমাদের গ্রামে ফুর্তি করছে, আর এই মেয়েটা তোকে তো ভালো মনে করেছিলাম, তুই শেষমেশ এমন নষ্টামি করলি বলে ঝিঝি করে উঠলেন একজন মহিলা। নিরক্ষণ প্রণয় এবার খেপে গেল। রক্তিম চোখে তাকে হিসিস করে বলল, মুখ সামলে কথা বলুন, না হলে। প্রণয়ের হুমকিতে আরো খেপে গেল লোকগুলো। তরতর করে ভেতরে ঢুকতে লাগলো সকলে। চোরের মায়ের বড় গেলা, এই ধর ধর বাদ দুইটারে। এরা রাত বিরাতে নষ্টমী করে আবার আমাদের হুমকি দেয়। পরিস্থিতি অনুকূলে বুঝেই রাগ চেপিয়ে নিল প্রণয়। এদের ঘাটালে নিজেরাই বিপদে পড়বে। প্রণয় বোঝানোর উদ্দেশ্যে বলতে লাগে, তার আগে নাক মুখ চেপে ফ্যাঁ ফ্যাঁ করে কেঁদে ওঠে প্রিয়তা। কণ্ঠে অপরাধ মিশিয়ে বলল, এ আমি কি ভুল করে ফেললাম? এখন কি হবে আমার? আমাকে কেউ বিয়ে করবে না, আমার সতীত্ব যে নষ্ট হয়ে গেল। প্রণয় শক্ত করে চেপে তাকালো প্রিয়তার দিকে। উচ্চস্বরে ধমকে উঠলো, কিসব নাটক করছিস? আমি কি তোর সাথে কিছু করেছি? প্রিয়তা কাঁদতে কাঁদতে হেঁচকি তোলে। দয়া করে এমন অস্বীকার করবেন না প্রণয় ভাই, আমি মরে যাব। আপনি তো বলেছিলেন আমায় বিয়ে করবেন, তাই তো আপনার সাথে এই বাদ বলো তো, বেঁধে কয়েকটা ঘা লাগা। টুটটুটের পোলা মায়ারে প্রলোভন দেখায় নষ্ট করছে বলেই সত্যি সত্যি লোকগুলো মারতে তেড়ে এলো। এবার সত্যি সত্যি ভরকে গেল প্রিয়তা। কাহিনী অন্যদিকে ঘুরে যাচ্ছে দেখে সবার সামনে হাত জোর করে দাঁড়ালো, কাঁদতে কাঁদতে বলল, দয়া করে মারধর করবেন না, ওনাকে যতই হোক ভালোবাসি তো, মারার কি দরকার? আপনারা বরং আমাদের বিয়ে দিয়ে দিন, যাতে আর ছেড়ে দিতে না পারে। প্রিয়তার কথা শুনে থেমে গেল লোকগুলো। প্রণয় রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে প্রিয়তার দিকে, কিন্তু এসবে পাত্তা দিল না প্রিয়তা। আপলা মুখ করে তাকালো প্রণয়ের দিকে ন্যায় বিচারের আশায়। লোকগুলো নিজেদের মধ্যে ফিসফিস করে বলল, ঠিক আছে, ছেলেটারে মারবো না, তবে এই মেয়েটাকে বিয়ে করতে হবে ওর। প্রণয় বিরক্ত কণ্ঠে চেঁচে উঠলো, অসম্ভব, আমি বিয়ে করতে পারবো না। আবার এসব আমাদের দুজনের ব্যাপার, আমাদের মধ্যে আসবেন না। বিয়ে না করলে তো তোমাদের যেতে দেব না। নষ্টমী করে পার পেয়ে যাবে নাকি? তোদের দুইটাকে দেন তো জ্বালিয়ে মারবো। এসব কথা শুনে ভয়ে কেঁপে উঠলো প্রিয়তা। প্রণয় এবার দুশ্চিন্তায় পড়ে গেল। এদের থেকে সহজে ছাড়া পাওয়া যাবে না। লোকগুলোর দিকে তাকিয়ে থেকে দেখলো 25 জন থেকে বাড়তে বাড়তে এখন 50 জনের অধিক। এতজনের সঙ্গে একা একা পারাটাও কঠিন। মহিলা একজন বলল, ছি, ওই নষ্ট মেয়েটা কিভাবে ছাড়া উচিত না। ওর চুল ন্যাড়া করে মাথায় গু ঢেলে দিয়ে 4 গ্রাম ঘোরাতে হবে, তাহলে আসল বিচার হবে। এই উপস্থিত লোকগুলো সন্তুষ্টি হয়ে সম্মতি জানালো। এদের কথা শুনে ভয়ে জমে গেল প্রিয়তা। আরো শক্ত করে প্রণয়ের সাথে জড়িয়ে ধরলো। প্রণয় দেখলো লোকগুলোর ভাব ভালো না, এরা বিয়ে না দিয়ে ছাড়বে না। মহিলাগুলো এগিয়ে এলো প্রিয়তার চুলের মুঠি চেপে ধরতে, ডুকরে কেঁদে ওঠে প্রিয়তা। আবারও শক্ত করে জড়িয়ে ধরে প্রণয়ের বাহু। প্রণয়ের নাক হতে প্রিয়তার চুলের মুঠো প্রণয়ের নরম হাতে প্রিয়তার চুলের মুঠো ছাড়িয়ে নিয়ে কর্তৃত্ব কণ্ঠে হুঙ্কার দিল, দূরে সরুন। মনের ভুলেও শরীরে কেউ ছড় দুঃসাহস দেখাবেন না। প্রিয়তাকে নিজের মাঝে লুকিয়ে ফেললো প্রণয়। লোকগুলো আবারও কিছু কটু কথার বাক্য ছুড়ে মারল তাদের দিকে। কাটকাট কণ্ঠে বলল, বেশি কথা না বলে কাজে ডাকুন, আমি বিয়ে করতে রাজি আছি। লোকগুলো চুপ হয়ে গেল। প্রিয়তার চোখ বড় হয়ে গেল। প্রণয়ের মুখের দিকে তাকালো। 10 মিনিটের মধ্যে গ্রামের কাজই ডেকে আনলো লোকজন। বিষময় হতভাগ প্রিয়তা। তার বিশ্বাস হচ্ছিল না এতদিনের পুষে রাখা স্বপ্নটা এইভাবে পূরণ হতে চলেছে তার। কাজী সাহেব তাদের সম্মুখে বসে বললেন, তোমাদের নাম আর তোমাদের বাবার নাম বলো। গম্ভীর গলায় বলল। সব শুনে কাজী দ্রুত বিয়ে পড়াতে শুরু করলো। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহ। আজকের এই পবিত্র ক্ষণে রায়পুর নিবাসী জনাব সাদমান শিকদারের জ্যেষ্ঠ পুত্র আবরার শিকদার প্রণয় ও একই রায়পুর নিবাসী জনাব সাজিদ শিকদারের কনিষ্ঠ কন্যা তনয়া শিকদার প্রিয়তা, তাদের মধ্যে ইসলামী শরীয়ত মোতাবেক নিকাহ সম্পন্ন করা হচ্ছে। হে তনয়া শিকদার প্রিয়তা, আপনি কি স্বেচ্ছায় ও খুশি মনে জনাব সাদমান শিকদারের জ্যেষ্ঠ পুত্র আবরার শিকদার প্রণয় সাহেবকে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ করতে সম্মতি আছেন? যদি থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। প্রিয়তা ভয়ভীতি বলে খুশিতে বাকবাক্যম হয়ে কোনো দেনামোনা ছাড়াই নিঃশব্দে বলে দিল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। কাজী সাহেব প্রণয়ের দিকে ফিরে বললেন, হে আবরার শিকদার প্রণয়, আপনি কি স্বেচ্ছায় ও খুশিতে সাজিদ শিকদারের কনিষ্ঠ কন্যা তনয়া শিকদার প্রিয়তাকে 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া বিবাহ সম্পন্ন করতে রাজি আছেন? যদি থাকেন তাহলে 3 বার আলহামদুলিল্লাহ কবুল বলুন। প্রণয়
এক নিঃশ্বাসে বলে ফেলল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল, আলহামদুলিল্লাহ কবুল। অতঃপর কাজী সাহেব বললেন, সাক্ষীদের উপস্থিতির আমি ঘোষণা করছি, আল্লাহর নামে এই নিকাহ সম্পন্ন হয়েছে। আল্লাহ ছাড়া এই নবদম্পতির ভালোবাসার রহমত ও বরকতে পরিপূর্ণ জীবন দান করুক। রাব্বাকাল্লাহু লাকা ওয়া রাব্বাকা ওয়া বারাকা লাইকা ওয়া জামা বাইনাকুমা ফি খাইর। আল্লাহ তোমাদের উপর বরকত দান করুন এবং কল্যাণের পথে রাখুন। বিয়ে সম্পন্ন হতে প্রণয় কঠিন চোখে তাকালো প্রিয়তার দিকে, যার অর্থ এবার একবার শুধু ছাড়া পাই। তোর খবর আছে? প্রিয়তার চোখ দেখে ভীষণ জমে গেল এই মুহূর্তে।